এই ভিডিওতে আমরা যে টপিক নিয়ে ডিসকাশন করব সেটা হলো গিয়ার। গিয়ার ড্রাইভ এবং গিয়ার ট্রেন, মানে গিয়ারের বেসিক ডিজাইনের একটা ছোট্ট পার্ট, এলিমেন্টারি পার্ট, আর তার সঙ্গে গিয়ার ট্রেনের কনসেপ্ট। এখন গিয়ার এটা মেকানিক্যালের একটা খুবই পপুলার একটা আইটেম। তো সেই গিয়ার কিরকম দেখতে হয়, না গিয়ারের যদি ফর্মাল ডেফিনেশন বলা যায় তাহলে এরকম বলতে হয় যে এগুলো হচ্ছে টুথ হুইলস। কারণ এই গিয়ারেতে অনেক দাঁত থাকে, রাইট? এগুলোকে দাঁতই বলা হয় বাংলাতে যদি বলি। তাহলে টুথ হুইলস গিয়ার বা মাল্টি লোব ক্যাম। কারণ ক্যাম আমরা জানি, তাহলে এখানে অনেকগুলো ছোট 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 ক্যামের সমন্বয়, যার কাজ কি, না একটা শ্যাফট থেকে অন্য শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করে। কিভাবে, না সাকসেসিভ এনগেজমেন্ট অফ টিথ, একটার সঙ্গে অন্য টিথ এনগেজ হয়ে 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 পাওয়ারটাকে ট্রান্সমিট করে। বেসিক্যালি এক শ্যাফট থেকে অন্য শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করার মানে পপুলারলি তিনটে মেকানিজম আমরা বলতে পারি। একটা হচ্ছে এই শ্যাফট থেকে ওই শ্যাফটে, মানে এই শ্যাফট, মানে দুটোতে শ্যাফটের মধ্যে যদি পাওয়ার ট্রান্সমিট করতে হয় তাহলে বেল্ট ড্রাইভ দিয়ে ট্রান্সমিট করা যেতে পারে, চেন ড্রাইভ দিয়ে ট্রান্সমিট করা যেতে পারে, আবার গিয়ার ড্রাইভ দিয়েও করা যেতে পারে। এবারে সবারই নিজের সুবিধা অসুবিধা আছে। যেমন একটা একটা এক্সাম্পল বলা যেতে পারে যে যেখানেতে খুব ডাস্টি এনভায়রনমেন্ট, সেসব ডাস্টের জায়গায় এই চেন বা গিয়ার এগুলোতে যদি ডাস্ট এনভায়রনমেন্ট থাকে সেখানে খুব একটা ইউজফুল হবে না। কারণ হচ্ছে যে সেই সব জায়গাতে প্রচুর যদি ডাস্ট পড়ে তাহলে এগুলো চোকিং হয়ে যেতে পারে, ক্লগিং হয়ে যেতে পারে। তো তার জায়গায় যদি আমরা বেল্ট ড্রাইভ দিই তাহলে, মানে একটা জিনিস যদি লক হয়ে যায়, চোক হয়ে যায়, তাহলে কি হবে? একটাতে তো এখানে একটা মোটরাইজড পাওয়ার দেওয়া আছে। তাহলে যে সেই মেশিন তো আর কথা শুনবে না, সে তো কন্টিনিউয়াসলি সে ঘুরবে। এবার ঘুরতে গিয়ে কি করবে? সে মানে, আর এদিকে চেনটা ধরে নিচ্ছি যে আমার লক হয়ে গেছে। তো তাহলে কি হবে, যে আমার চেনটা ছিঁড়ে যেতে পারে। তো তার জন্যই আমার এই যে চেন ড্রাইভ বা গিয়ার ড্রাইভ এগুলো খুব ডাস্টি এনভায়রনমেন্টে সুইটেবল। সেখানে বেল ড্রাইভ বড় জোর হলে কি হবে, মানে ড্রাইভিং যে শ্যাফট সেখানে পাওয়ার আসছে, সেটা ঘুরতে থাকছে, বড় জোর হলে বেলটা স্লিপ করবে, বেলটা ছিঁড়ে যেতে পারে। কিন্তু বেল্ট ছিঁড়ে গেলে তার যা কস্ট, এদিকে চেন এবং গিয়ার যদি ভেঙে যায় তার রিপেয়ারিং কস্ট কিন্তু বেল্টের থেকে অনেক বেশি। তো সেই সমস্ত জায়গায় ওই কস্ট অ্যানালিসিস এইসব করে কোনটা কোন জায়গায় সুইটেবল সেটা দেখতে হবে। আবার এফিসিয়েন্সির দিক থেকে যদি ভাবি তাহলে এখানে যেহেতু চেন এবং স্প্রকেটে একটা সুন্দর কানেকশন রয়েছে, আর এখানে এদিকে টাইট এবং স্ল্যাক, এখানের থেকে এখানে অ্যাটলিস্ট ভালো পাওয়ার ট্রান্সমিশন হবে। গিয়ারে তো আরো ভালো, কারণ এখানে লসের কোনো জায়গাই নেই, কম্প্যাক্ট একটা জায়গার মধ্যে একটা গিয়ারের সঙ্গে অন্য গিয়ারের ডাইরেক্ট টিথের কানেকশন রয়েছে। তো সেই সব মানে এখানে অনেক কম্প্যাক্ট হচ্ছে, রাইট? তো সেই সব জিনিস নিজের নিজের সুবিধা অসুবিধা রয়েছে। তো যাই হোক, আমরা শুরু করছি গিয়ারের প্রসঙ্গ দিয়ে। আমরা দেখব যে গিয়ারের কি কি সুবিধা, যে এখানে ভেলোসিটি রেশিও অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, কারণ এখানে স্লিপের তো কোনো ব্যাপার নেই না। এখানে টাইট সাইড স্ল্যাক সাইড কিছু নেই, দুটো গিয়ারের মধ্যে ডাইরেক্ট টিথের এনগেজমেন্ট হচ্ছে। সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য শ্যাফট অনেক কম হয়, যার ফলে কম্প্যাক্ট কনস্ট্রাকশন হয়, যেটা বললাম। লার্জ পাওয়ার ট্রান্সমিট করতে পারে অ্যাজ কম্পেয়ার টু বেল্ট এবং চেন ড্রাইভ। লো ভেলোসিটিও ট্রান্সমিট করতে পারে, যেটা কিনা বেল্ট দিয়ে পসিবল না, এবং যে জন্য আমরা ঘড়িতে, মেকানিক্যাল যে ঘড়ি, সেখানেও আমরা দেখেছি যে গিয়ার ড্রাইভের মানে ব্যবহার হয়। কারণ ওখানে তো সেকেন্ডের
কাঁটা তবুও যে স্পিডে ঘুরছে তার রেসপেক্টিভ মিনিটের কাঁটা অনেক বেশি স্লো ঘুরছে, তার রেসপেক্টিভ ঘন্টার কাঁটা আরো স্লো। তো সেই যে রোটেশন গুলো, এগুলো গিয়ার ছাড়া উম, সম্ভব না, তাই আহ, তো provision can be made for gear box for gear shifting। গিয়ার বক্স তো একটা পপুলার কম্পোনেন্ট, যেখানে আমার যদি গিয়ার শিফট করার দরকার হয়, আমার যদি ভেলোসিটি বিভিন্ন রকমের দরকার হয়, তাহলে আমরা গিয়ার বক্সের প্রভিশন সেখানে রাখতে পারি, ভেলোসিটি রেশিও। তবে কি না, গিয়ার ড্রাইভের মেনটেনেন্স হচ্ছে হায়ার, যেটা বললাম একটু আগে। ম্যানুফ্যাকচারিং অফ গিয়ার কমপ্লিকেটেড, সে তো বটেই। লুব্রিকেশন লাগবে, ক্লিনলিনেস লাগবে, কারণ এটা ডাস্টি এনভায়রনমেন্টের জন্য একেবারেই নয়। প্রিসাইজ অ্যালাইনমেন্ট লাগবে। এগুলো হচ্ছে তার আহ, সুবিধা অসুবিধার কিছু পয়েন্ট। এবার ক্লাসিফিকেশন অফ গিয়ার, অ্যাটলিস্ট খুব ডিটেলে না জানলেও চোখে একটু দেখে নেব। এখানে যেমন এটা স্পার গিয়ার বলে থাকে। স্পার গিয়ার কি না, অ্যাক্সিস, যেটা শ্যাফটের অ্যাক্সিস, তার সাথে দাঁতগুলো হচ্ছে প্যারালাল, রাইট? আর হেলিক্যাল গিয়ার মানে হচ্ছে সেখানে দাঁতগুলো হচ্ছে অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে। যেমন এখানে একটা হেলিক্স অ্যাঙ্গেল রয়েছে এবং রাইট হেলিক্সের সঙ্গে লেফট হেলিক্সেরই মেশ হবে, রাইট? এই যে একটা হেলিক্যাল গিয়ারের আহ, উম, মানে মেশ কন্ডিশনের ছবি দেওয়া আছে। এবার বিভেল গিয়ার, বিভেল গিয়ারে হচ্ছে আমার 90 ডিগ্রিতে পাওয়ার ট্রান্সমিশন হবে। এই গিয়ারটা যদি আমার ড্রাইভার হয়, এটা যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে ড্রিভেন গিয়ারটা তার 90 ডিগ্রিতে পাওয়ার ট্রান্সমিট করবে। তো বিভেল গিয়ার ডিফারেন্সিয়ালে, গাড়ির যে ডিফারেন্সিয়াল, তাতে খুব ইউজফুল। কারণ গাড়ির শ্যাফট থেকে পাওয়ারটা হয়তো এইভাবে এলো, এবার দুটো চাকাতে আমাকে পাওয়ারটা ট্রান্সমিট করতে গেলে তখন এই 90 ডিগ্রিতে আমাকে পাওয়ারটা ট্রান্সমিট করতে হবে। তখন এই বিভেল গিয়ারটা খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, এখানে ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, এইটাকে বলে ওয়ার্ম। এটা যদি রোটেট করে এটা হচ্ছে ওয়ার্ম হুইল, তখন এটাও রোটেট করবে। তো এবার ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইলের যদি আমি স্ট্যাকের অ্যালাইনমেন্ট দেখি, তাহলে এগুলো কিন্তু প্যারালাল, বাট মানে কি বলবো, দুটো আলাদা প্লেনে আছে। এটার স্যাপটা যদি এই বরাবর হয়, এটার স্যাপটা কিন্তু অন্য প্লেনেই, অথচ দে আর নট ইন্টারসেক্টিং স্যাপস, মানে এই যে স্যাপের অ্যাক্সিসের যে লাইন, রাইট? তো এগুলো গেল চারটে টাইপের পপুলারলি ইউজ গিয়ার। একটা হচ্ছে স্পার গিয়ার, একটা হচ্ছে হেলিক্যাল গিয়ার, একটা হলো বিভেল গিয়ার, একটা হচ্ছে ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল, রাইট? এবার গিয়ারের মধ্যে র্যাক এন্ড পিনিয়ন কাকে বলে? যে র্যাক এন্ড পিনিয়ন মেকানিজম অনেক সময় আমরা শুনে থাকি। পিনিয়ন মোস্টলি যেটা ড্রাইভার গিয়ার হয় তাকে পিনিয়ন বলে। ছোট সাইজের গিয়ার যেটা মোটরের সাথে কানেক্টেড থাকে, আলাদা কিছুই না, এটা একটা নাম দেওয়া হয়েছে পিনিয়ন। আর র্যাক কাকে বলে? র্যাক হচ্ছে এইরকম একটা স্ট্রেট গিয়ার, মানে একটা স্ট্রেট প্লেটে যদি এরকম গিয়ারের প্রোফাইল কাটা থাকে তখন তাকে র্যাক বলে। এই র্যাক এন্ড পিনিয়নটা খানিকটা স্ক্রু নাট মেকানিজমের মতো। আমি যদি একটাকে কনস্ট্যান্ট রেখে, স্ট্যাটিক রেখে ওই পজিশনে রোটেট করতে থাকি, তাহলে অন্যটা মুভ করতে বাধ্য, রাইট? যেটা স্ক্রু নাটের মধ্যে একটা কম্পোনেন্টকে যদি হোল্ড করে রেখে অন্যটাকে রোটেট করাই, বা একটা পজিশনে একটাকে রোটেট করাতে থাকি হোল্ড করে, তাহলে কিন্তু অন্যটার মুভমেন্ট হতে বাধ্য। সিমিলার সিচুয়েশন এখানে, র্যাক এন্ড পিনিয়ন। তো এগুলোর পরে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে গিয়ার টুথের কয়েকটা টেকনিক্যাল টার্ম। সেটা হচ্ছে যে এই যে গিয়ারের যে এই যে প্রোফাইলটা দাঁতের, সেই প্রোফাইলটা জেনে যাওয়ার পর আমাদের জানতে হবে যে অ্যাডেন্ডাম কাকে বলে না, একদম ওই টপ মোস্ট, মানে অ্যাডেন্ডাম সার্কেল, সেন্টার থেকে এই উপরের সার্ফেসের এই যে সার্কেলটা, তাকে অ্যাডেন্ডাম সার্কেল বলছে। একদম নিচে যে সার্কেলটা তাকে বলছে ডিডেন্ডাম সার্কেল। অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম হলো, রাইট? এবার মাঝামাঝি জায়গায় এখানে পিচ সার্কেল, একটা পিচ সার্কেল রয়েছে।
একটা বেস সার্কেল রয়েছে। তো অ্যাটলিস্ট এখানে গিয়ার সম্পর্কে অ্যাডেন্ডাম আর ডিডেন্ডাম এই দুটো কথা একটু জেনে রাখা ভালো। যদিও আমরা এগুলো নিয়ে খুব বেশি ডিসকাশন করব না। যেটা আমাদের কাজে লাগানোর চেষ্টা করবো সেটা হচ্ছে পিচ, এবং পিচ এবং মডিউল এই দুটো কনসেপ্টকে একটু বোঝার চেষ্টা করবো। পিচ মানে কি? পিচ তো মানে হচ্ছে যে টোটাল যে সার্কামফারেন্স, সেটা আমার কতগুলো দাঁত আছে, হাউ মেনি নাম্বার অফ পিচ কতগুলো রয়েছে। তো সার্কামফারেন্সটাকে যদি পিচ সার্কেল ডায়ামিটার যেটা দেখলাম, যেখানেতে বেসিক্যালি ওই কন্ট্যাক্ট গুলো হয়, একটা দাঁতের সঙ্গে অন্য একটা দাঁতের কন্ট্যাক্ট হয়, সেই মেস পয়েন্ট দিয়ে পিচ সার্কেল ড্র করা হয়েছে। সেই পিচ সার্কেল ডায়ামিটার যদি পাই ডি হয়ে মানে ডি হয়ে থাকে, তাহলে সার্কামফারেন্স হচ্ছে টোটাল কমপ্লিট রেভলিউশনের জন্য পাই ডি। সে পাই ডি কে যদি নাম্বার অফ পিচ দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে সার্কুলার পিচ, রাইট? এবার এখানে এই ডি বাই টি, এই রেশিওটাকে বলে হচ্ছে মডিউল। মডিউল কি না? তাহলে যে পিচ ডায়ামিটার পার ইউনিট পিচ। আলাদা করে বিশাল কিছু সিগনিফিকেন্স আছে তা নয়, কিন্তু এবার যদি আমি তার সঙ্গে পাই মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে পিচ সার্কেল, মানে সার্কুলার পিচ, রাইট? তো তাহলে ঘটনাটা এরকম হয়ে গেল যে দুটো মেটিং পেয়ার, মানে একটা গিয়ারের সঙ্গে অন্য গিয়ার যখন মেশ করছে, আমি যদি যে কোনো ছবি দেখি, এই 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 ছবিগুলোই যদি দেখি, যদিও এখানে দুটো গিয়ারেরই ডায়ামিটার খুব ভালোভাবে দেখলে যেটা আমার মনে হচ্ছে যে এই গিয়ারটার ডায়ামিটারটা একটু কম, এই গিয়ারের ডায়ামিটার একটু বেশি, কিন্তু দাঁতের যে প্রোফাইল গুলো, যে গ্যাপ গুলো, দুটো দাঁতের ভেতরে গ্যাপ, সেগুলো কিন্তু কনস্ট্যান্ট, আদারওয়াইজ কিন্তু ম্যাচ হবে না। মানে এটা যদি ছোট ডায়ামিটারের হয়, এখানে দাঁতের সংখ্যা কম থাকবে, এখানে দাঁতের সংখ্যা বেশি থাকবে, কিন্তু দুটো দাঁতের মধ্যে গ্যাপ কিন্তু সমান হতে হবে। যেমন এই এই ছবিটা, যদিও একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, কিন্তু তবুও অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে দুটো দাঁতের মধ্যে যে গ্যাপ, এখানে হয়তো বা কাউন্ট করে দেখা গেলে হয়তো 12-13টা দাঁত আছে, এখানে হয়তো 30-32টা দাঁত আছে, কারণ এর ডায়ামিটার বড়, কিন্তু দুটো দাঁতের মধ্যে গ্যাপ সেগুলো কিন্তু সমান। তো তাহলে এই ডি বাই টি, এই রেশিওটা যেটা কিনা মডিউল, সেটা দুটো গিয়ারের জন্য সমান হতে হবে, রাইট? এবার আমরা এইটুকু কনসেপ্টের উপর বেস করে এখন উম, একটা অঙ্ক দেখতে পাই, যে গিয়ার ডিজাইন এবং নিজেদেরকে একটা মানে চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে ফেলতে পারি। কিরকম? এই অঙ্কটা খুবই একটা ভালো অঙ্ক। এখানে কি বলছে, অঙ্কটা যদি আমি একটু উম, একটা জায়গায় তুলে নিয়ে যাই। এখানে বলতে চাইছে দুটো প্যারালাল শ্যাফট রয়েছে, রাইট? দুটো প্যারালাল শ্যাফটের মাঝে ডিস্টেন্স হচ্ছে 600 মিলিমিটার, এখানে একটা এখানে একটা। দুটোর মধ্যে ডিস্টেন্স কত? 600 মিলিমিটার। দে আর টু বি কানেক্টেড বাই স্পার গিয়ার। ওয়ান শ্যাফট, এই শ্যাফটটা হয়তো ঘুরছে 360 আরপিএম এ, আর অন্যটা হচ্ছে 120 আরপিএম এ। ডিজাইন দ্য গিয়ার ইফ দ্য সার্কুলার পিচ ইজ টু বি, মানে পিচটা হচ্ছে 25 mm। তার মানে এখানে একটা গিয়ার লাগাবো, আর তার সঙ্গে মেশ করাবো এখানে আর একটা জিনিস।
এই দুটো গিয়ার আমি মেশ করাবো যাতে করে এই কন্ডিশন গুলো ভ্যালিড থাকে, অলমোস্ট 600 মিলিমিটার যেন ব্যবহার হয়, তাহলে অঙ্কটা করতে হবে। এবার এই অঙ্কটা করতে গিয়ে যেটা আমাদের প্রথমেই মনে হবে যে আমি যদি এর দাঁতের সংখ্যা T1 ধরি, এর দাঁতের সংখ্যা যদি T2 ধরি, তাহলে এইটা যেহেতু 120 RPM এ ঘুরছে, এটা যেহেতু 360 RPM এ ঘুরছে, তাহলে কার এদের ভেলোসিটি রেশিওর অনুযায়ী একটা দাঁতের সংখ্যার একটা রিলেশন আসবে, ঠিক তো? কিরকম রিলেশন? যে ভেলোসিটিটা যেহেতু 1:3 রেশিওতে রয়েছে, তাহলে 120 RPM এ যেটা ঘুরছে আর যেটা 360 RPM এ ঘুরছে, তাদের মধ্যে মানে আমি ছবিটা যেভাবেই আঁকি না কেন, হয়তো এটা ছোট দেখাচ্ছে, এটা বড় দেখাচ্ছে, সেটা ম্যাটার করছে না। বেসিক্যালি যেটা স্লো স্পিডে ঘুরছে, তাতে দাঁতের সংখ্যাটা বেশি লাগবে। কারণ সেটা বড় হুইল হতে হবে, যেটা কম স্পিডে ঘুরছে সেটা ছোট হুইল হতে হবে। তার মানে আমি বলতে পারি যে T1 সমান 3 টাইমস T2 হতে হবে, রাইট? কারণ বড় হুইলটা, বড় যে গিয়ারটা সেটা কম স্পিডে ঘুরবে, তাহলে 120 মানে T1টা এটা বড় হুইল হতে হবে আর এটা ছোট গিয়ার হতে হবে। তো এটা একটা রিলেশন গেল। আরেকটা রিলেশন কি পেতে পারি? আরেকটা রিলেশন পেতে পারি যে এদের তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স তো 600 মিলিমিটার বলেছে, তো তাহলে সেই 600 মিলিমিটারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? আমি যদি এদের উম, এদের p ইকুয়ালস টু কি দেখলাম না, পাই ডি বাই টি, এই একটা ফর্মুলা রয়েছে। তো আমি যদি এখন দুটো এরকম রিলেশন নিই, পিচটা তো সমান হবে, পাই d2 বাই t2, রাইট? তো তাহলে কি আলটিমেটলি পাচ্ছি যে এখান থেকে পাওয়া যায় যে d1 বাই t1 ইকুয়াল টু d2 বাই t2, রাইট? এই রিলেশনটা পাচ্ছি। এবার d মানে তো এর পুরো ডায়ামিটার আর এরও পুরো ডায়ামিটার, কিন্তু আমার এই ডিস্টেন্সটুকু, তার মানে এটার রেডিয়াস আর এটার রেডিয়াস, তার সামেশন 600 মিলিমিটার হতে হয়। তাহলে তার মানে R1 মানে d1 বাই 2 প্লাস d2 বাই 2, সেগুলো 600 মিলিমিটার হতে হয়, ঠিক তো? তো তাহলে এখান থেকে বলা যায় যে d1 প্লাস d2 এটা সমান হচ্ছে 1200 mm। এবার এই রেশিও গুলো সমান তো 25, এটা বলে দেওয়া আছে। তাহলে d1 এর জায়গায় আমি বসাতে পারি, d1 এর জায়গায় বসাতে পারি 25 d1, আর d2 এর জায়গায় বসাতে পারি 25 d2 সমান 1200। এবার t1 মানে আবার 3t2, তাহলে t1 এর জায়গায় যদি 3t2 বসিয়ে দিই, তাহলে 75 t2 প্লাস 25 t2 সমান 1200, তাহলে 100 হয়ে গেল। তাহলে t2 সমান 1200 বাই 100 সমান 12। তাহলে একটু 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 ভুল হয়।
একটু যেটা ভুল হলো সেটা হচ্ছে যে দাঁতের সংখ্যার রেশিওটা না বলে আমাকে এখানে ডায়ামিটারের রেশিওটাই নিতে হতো। একটু ভুল হয়ে গেল। তো তাহলে এখানে এটা বেসিক্যালি এই রেশিওটা আমার একটু ভুল হয়ে গেছে। এটা আমাকে বলতে হতো যে যেটা ছোট হুইল তার যে ডায়ামিটার যেহেতু যেটা বেশি স্পিডে ছোট হুইল বেশি স্পিডে ঘুরবে, তো এখানে যেহেতু 2 সাফিক্স দিয়ে আমি ডিনোট করেছি, তাহলে সেই ডায়ামিটারের 3 টাইমস হচ্ছে বড় হুইলের যেটা কম স্পিডে ঘুরছে সেটাকে T1 সাফিক্স দিয়ে করেছি। তো তাহলে এই রিলেশনটা হোল্ড করতো। তো এখন এই রিলেশনটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে আর কি। অথচ আমি এইদিকে এই রিলেশনটা তো পেয়েছি, এই রিলেশনটা পেয়েছি। এই জায়গাটা একটু আমাকে ইরেজ করতে হবে। এখানটা একটু ভুল হয়ে গেল। এই জায়গাটা একটু ভুল হয়ে গেল। তো এখন এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি ফর। এখন ঘটনা হচ্ছে যে আমরা এই একটা রিলেশন পাচ্ছি আর এই রিলেশনটা পাচ্ছি। তো তাহলে উম, তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে পুট করি, তাহলে এখানে 3d2 d1 এর জায়গায় পুট করলাম, এখানে d2 লিখলাম, তাহলে 1200 পেয়ে গেলাম। তাহলে 4d2 ইকুয়ালস টু 1200, তাহলে d2 এর ভ্যালু হয়ে গেল 300। 300 একটা ভ্যালু দাঁড়িয়ে গেল, আবার অন্য ভ্যালুটা তো দেখতেই পাচ্ছি সামেশন 1200, তাহলে অন্য ভ্যালুটা 900 হয়ে গেল। তো যখন এই ভ্যালুগুলো পেয়ে গেলাম d1 d2, তখন আমরা কি করব? তখন আমরা এই ফর্মুলাতে ফিরে আসতে পারি। এই ফর্মুলাটাতে কি হবে যে আমার তো d1 যেটা কিনা 900 পেয়েছি, তো আমার তো পিচ তো বলে দিয়েছে 25, তাহলে পিচ এখানে আসলে এই রিলেশনটাই তো আমরা ভুল আহ, করে ফেলেছি আর কি। এখান থেকে তো এইভাবে পাইটাকে কেটে দেওয়াটাই ভুল হয়ে গেছে। তো পাই ইন্টু d1/t1 দ্যাট ইজ ইকুয়াল টু 25। পাই ছাড়া তো আর 25 ইকুয়াল হতে পারে না। মানে এই 25 লেখাটা এখানে এটাই একটা মেজর মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, দ্যাট ইজ ইকুয়াল টু পাই d1/t1। তো এখন এই 25টা তো ঠিক আছে, পাইটা রইলো, d1 আমি 900 পেয়েছি, তাহলে এখান থেকে t1 ক্যালকুলেট করতে পারবো। এবার t1 যে ভ্যালু বের করবো, হ্যাঁ, আবার পাই d2/t2 দ্যাট ইজ ইকুয়ালস টু 25। তো সেখান থেকে আমি একটা t2 এর ভ্যালুও বের করতে পারবো। তো t1 এর ভ্যালু তাহলে দাঁড়াচ্ছে 37.7, আর t2 এর ভ্যালু 113.1। t1 এর ভ্যালু দাঁড়াচ্ছে 37.7, আর t2 এর ভ্যালু দাঁড়াচ্ছে 113.1। 113.1। এখন ঘটনা হচ্ছে যে এইরকম ফ্র্যাকশনেতে তো আর ঠিক নাম্বার হতে পারে না, রাইট? তাহলে আমাকে 37.7টাকে 38 নিতে হবে। তো 38 যখন নিলাম, তাহলে এইটা 114 হবে, কারণ এর 3 টাইমস হতে হবে। তো সেই 3 টাইমস করে 114 হলো। এবার ঘটনাটা হচ্ছে তাহলে, তাহলে কি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা তাই রইলো? যদি আমাকে এটা 38 নিতে হয়, তা 38 নিলে সেই একই ফর্মুলা d is equals to tp/পাই, কারণ p equals to পাই d/t, সেই ফর্মুলাতেই d1 ড্যাশ এখন বের করব, এবং সেই ডিস্টেন্সটা হচ্ছে 302.36।
এবং D2 ড্যাশটা হচ্ছে 907.1, এবং যার ফলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হয়ে যাবে এখন 604.73। তাহলে এটা তো করাই যায়, যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 600 মিলিমিটার ছিল, সেটাই এখন হয়ে গেল 604 মিলিমিটার। এই 4 মিলিমিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অল্টার করা যেতে পারে, কিন্তু তা বলে তো গিয়ারের পিচ নাম্বার কখনো ফ্র্যাকশনে হতে পারে না, রাইট? এবং খুব বেশি আমরা ডেভিয়েট করিনি, ক্যালকুলেশনে যেটা 37.7 এসেছিল সেটাকে 38 ধরেছি, 113 এসেছিল সেটাকে 114 ধরেছি, তাহলে খুব বেশি তো ডেভিয়েটেড না। কিন্তু সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা যেটা অলমোস্ট 600 মিলিমিটার ক্লেম করা হয়েছিল যে এর কাছাকাছি থাকতে হবে, সেটা এখন হলো 604.73 মিলিমিটার। অ্যাজ এ ডিজাইনার এই জিনিসটুকু আমাদের করতে হলো। তো তাহলে কি দেখলাম, যে একটা এখানে প্রবলেম, যে প্রবলেমেতে আমার যে কনস্ট্যান্ট দিয়েছিল যে শ্যাফট গুলো এই আরপিএম তে রান করবে, সার্কুলার পিচ 25 মিলিমিটার হবে, সেই কন্ডিশন গুলো ভ্যালিড রইল, শুধু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অফ দ্য শ্যাফট সেগুলো 4 মিলিমিটার একটু এক্সট্রা হয়ে গেল, রাইট? এবার গিয়ার ট্রেন এই নিয়ে একটু ডিসকাস করা যাক। গিয়ার ট্রেন কি জিনিস না, একটা গিয়ারের সঙ্গে অন্য গিয়ারের মেশ করে করে যে একটা কম্বিনেশন অফ গিয়ার্স যদি থাকে পাওয়ার ট্রান্সফার করার জন্য, তখন তাকে গিয়ার ট্রেন বলে। গিয়ার ট্রেন অনেক রকমের হয়, সিম্পল কম্পাউন্ড গিয়ার ট্রেন, এছাড়াও রিভার্টেড গিয়ার ট্রেন, এপিসাইক্লিক গিয়ার ট্রেন, এই ধরনের নানা রকমের গিয়ার ট্রেন হয়। তবে এখানে ডিসকাশনটাকে সিম্পল রাখার জন্য আমরা সিম্পল এবং কম্পাউন্ড গিয়ার ট্রেনই দেখি। সিম্পল গিয়ার ট্রেন কি হচ্ছে না, আলাদা আলাদা শ্যাফটে একটা করে গিয়ার এইভাবে আছে। এবার এই শ্যাফটটা যদি ক্লকওয়াইজ ঘুরে, এই শ্যাফটটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো তাহলে এই যে মানে গিয়ার গুলো রয়েছে, এখন আমি যদি যে কোনো দুটো মেশিন গিয়ারের জন্য ভাবি যে এর আরপিএম এবং এর দাঁতের সংখ্যা তার উপরে ঠিক কিরকম ইফেক্ট পড়তে পারে, মানে আমি এই সিচুয়েশনটাকে যদি ছোট্ট করে এখানে প্লট করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো মানে দাঁতের সংখ্যা যদি বড় হয় তাহলে কি হবে না, বেশি হয় তাহলে সেটা স্লো ঘুরবে। তার মানে আরপিএম এর সাথে একটা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন রয়েছে, ঠিক আছে? তো তাহলে উম, আমি বলতে পারি যে N1 ডিভাইডেড বাই N2 যেভাবে রয়েছে, দ্যাট ইজ ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই T1, রাইট? মানে ইনভার্সলি প্রপোর্শনাল একটা রিলেশন, কারণ এর যদি দাঁতের সংখ্যা বেশি হয় তাহলে সেটা কম স্পিডেতে ঘুরবে। আবার 2 এর সঙ্গে 3, N2 ডিভাইডেড বাই N3, তাহলে সেটা একই রকম ফর্মুলাতে কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, T3 ডিভাইডেড বাই T2। আবার N3 এর সঙ্গে N4 মেশ আছে, N3 ডিভাইডেড বাই N4 দ্যাট ইজ ইকুয়ালস টু T4 ডিভাইডেড বাই T3। এখন সবগুলো লেফট হ্যান্ড সাইডকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে এই 2 এর সঙ্গে ওই 2, এই 3 এর সাথে ওই 3 কেটে যাবে, এবং অ্যাকর্ডিংলি টিথের গুলোও কেটে যাবে। সেখান থেকে আমি পেতে পারি N1 ডিভাইডেড বাই N4 সমান T4 ডিভাইডেড বাই T1, কারণ মাঝের প্রত্যেকটা টার্ম কেটে যাচ্ছে। আর তাহলে এখান থেকে কি কনক্লুড করা গেল, যে শুধুমাত্র ফার্স্ট গিয়ারের দাঁতের সংখ্যা এবং লাস্ট গিয়ারের দাঁতের সংখ্যার উপরই ফার্স্ট এবং লাস্টের আরপিএম ডিপেন্ড করছে। তো তার জন্য মাঝের এই গিয়ার গুলোকে আইডলার বলে। এই আইডলার গুলোর কাজ হচ্ছে বেসিক্যালি, যদি আমার এখানে 3টে গিয়ার থাকতো, তাহলে সেন্স অফ রোটেশনটা অনেক সময় আমার উল্টো করার বা একই করার প্রয়োজনীয়তা হয়ে পড়ে, তখন এই আইডলার গুলো দিতে হয়। এখানে যেমন যেহেতু দুটো গিয়ার মাঝখানে দেওয়া আছে, তাহলে সেন্স অফ রোটেশন প্রথমটার ক্লক, সেকেন্ডটার অ্যান্টি ক্লক, থার্ডটার আবার ক্লক, ফোর্থটার অ্যান্টি ক্লক। তাহলে প্রথম আর ফোর্থের রেসপেক্টে দুটো উল্টো ডাইরেকশনে ঘুরছে। তার সঙ্গে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা যদি আমার খুব
বাড়াতে হয়, তাহলে আমাকে এখানে যদি দুটো গিয়ার ডাইরেক্ট আমাকে কানেক্ট করতে হতো, তাহলে দুটো গিয়ারের যে ডায়ামিটার হতো প্রচুর বড় বড় হতো। তার জায়গায় এখানে কি করছি, ছোট ছোট গিয়ার দিয়ে আমি সেই ডায়ামিটার গুলোকে অনেক কমিয়ে দিলাম। আদারওয়াইজ এত মানে বিশাল বড় বড় সাইজের দুটো গিয়ার আমার এখানে লাগাতে হতো, রাইট? তো এটাকে বলছি আমার মানে সিম্পল গিয়ার ট্রেন। এবার কম্পাউন্ড গিয়ার ট্রেনের কনসেপ্টটা হচ্ছে এরকম যে একটা শ্যাফ্টে দুটো গিয়ার থাকতে পারে। যেমন এখানে যে সিচুয়েশনটা দেখানো আছে যে এই যে শ্যাফটে একটাই গিয়ার রয়েছে, এর সাথে মেশ আছে এই গিয়ারটা। এই গিয়ারের এই শ্যাফটেতে আবার একটা অন্য গিয়ার রয়েছে, যেটা এই ভিউটাতে খুব ক্লিয়ার যে এই শ্যাফটটাতে এই গিয়ারটার সাথে মেশ আছে, কিন্তু আরো একটা গিয়ার রয়েছে যার সাথে অন্য আর একটা গিয়ার মেশ আছে। আবার এই শ্যাফটটাতে আরো একটা অন্য গিয়ার রয়েছে যার সাথে অন্য শ্যাফটের এই গিয়ারের আবার মেশিং রয়েছে। এই ধরনের সিচুয়েশনকে বলছে কম্পাউন্ড গিয়ার ট্রেন। এখন এই কম্পাউন্ড গিয়ার ট্রেনের তাহলে এখানেও কি ওই মাঝের পিক নাম্বারের উপরে কোনো স্পিড রেশিওটা ডিপেন্ড করবে না? না, এখানে করবে। কেন করবে? কারণ আমি এটাকে যদি ড্রাইভার ধরি, তাহলে এই ড্রাইভারটা এখানে যেভাবে ছবিটা দেওয়া আছে, এটার হুইলটা বড়, তাহলে এটা বড় বলে এটা ছোট বলে এর আরপিএম এর থেকে এর আরপিএমটা বেশি হবে। এখানে বেশি হলো, কিন্তু এর এ তো এখানে তো পাওয়ার পেলো যেটা, সেটাই তো শ্যাফটে ট্রান্সফার হলো। এবার সেম আরপিএম এ কিন্তু এটা ঘুরবে। তাহলে যেহেতু এটার সঙ্গে এর আরপিএমটা সেম, এবার সেই আরপিএমটা এখানেতে ট্রান্সফার হবে। ঠিক আছে? তো এখানেও যদি আমি ওই ধরনের ক্যালকুলেশনটা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে n2 ডিভাইডেড বাই n1 দ্যাট ইজ ইকুয়ালস টু t1 ডিভাইডেড বাই t2, ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু মেশ আবার কার কার আছে? 3 4। মানে আগেরটা 2 3 তে মেশিং ছিল, এখানে 2 3 তে তো মেশ নেই। আরপিএম অফ 2 আর আরপিএম অফ 3 একই। তো তাহলে আরপিএম 2 3 হলেও কিন্তু এদের মধ্যে ডাইরেক্ট মেশিং নেই, মেশ আছে 3 4 এ। তাহলে 3 4 এর জন্য এই রুল যদি অ্যাপ্লাই করি যে আরপিএম অফ 4 আর 3 এর মধ্যে রেশিও হচ্ছে t3/t4, এটা অ্যাপ্লাই করলাম। আবার মেশিং আছে 5 6 এর মধ্যে, তো সেখানে আবার ওই একই রুল অ্যাপ্লাই করলাম। এবার এগুলোকে যদি আমি আরপিএম গুলোকে মাল্টিপ্লাই করি এবং টুথ গুলোকে যদি এই রেশিও গুলোকে মাল্টিপ্লাই করি, তাহলে যেটা পাচ্ছি যে আরপিএম অফ 2 3 সেম ক্যান্সেল আউট হবে, 4 5 সেম ক্যান্সেল আউট হবে, দ্যাট ইজ n6 ডিভাইডেড বাই n1 সমান এই রেশিওটা। এখানে কিন্তু প্রত্যেকটা আমার সেম নয়, তাই এখানে কাটার কোনো মানে একটা অন্যটার সাথে ক্যান্সেল আউট হওয়ার কোনো প্রশ্ন নেই। তাই প্রত্যেকটা গিয়ারের যে পিক নাম্বার, সেই দাঁতের সংখ্যাটা এই ভেলোসিটি রেশিওতে কিন্তু একটা নিজেদের ইম্পর্টেন্স রাখছে। তাই এখানে আর কেউ আইডেলার না। তাই এই সিচুয়েশনটাকে মাথায় রেখে এই অঙ্কটাকে যদি করতে দেওয়া হয়, তো তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা তার সেন্স অফ রোটেশন বা তার ফাইনাল ভেলোসিটি, একটার আরপিএম যদি দেওয়া থাকে, তাহলে অন্যটার আরপিএম আমরা ডিরাইভ করতে পারবো। আর এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা ঠিক কি রকম একটু যদি আমরা নিজেরা করার চেষ্টা করি, দেখি কি হয়। এখানে একটা সিচুয়েশন দিয়েছে, এ কম্পাউন্ড গিয়ার ট্রেন উইথ গিয়ার PQRS হ্যাজ নাম্বার অফ টিথ বলে দিয়েছে, গিয়ার্স কিউ এন্ড আর মাউন্টেড অন সেম শ্যাফট, কিউ এন্ড আর মাউন্টেড অন সেম শ্যাফট। একটা কিউ একটা আর mounted on same stack. The diameter of gear Q is twice that আচ্ছা QR, Q এর এটা Q, এটাকে R ধরলাম। কারণ কি না, Q এর দাঁতের সংখ্যা হচ্ছে 40, R এর হচ্ছে 15। Diameter of Q is twice that of gear R, সেটাও এখানে পরিষ্কার, এর ডাবল হচ্ছে ওটা। আচ্ছা,
এবার কম্পাউন্ড গিয়ার ট্রেন রয়েছে। ইফ দ্য মডিউল অফ গিয়ার আর ইজ 2, তাহলে সেন্টার ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড এস বের করতে হবে। তো এখানে যেহেতু অন্য কিছু আর বলে দেওয়া নেই, তাহলে আমি ধরে নেব যে যেহেতু পি কিউ আর এস এইভাবে গিয়ার ট্রেনটা বলেছে, কার সাথে কার মেশ আছে বলে দেওয়া নেই, তো আমি ধরে নিতে পারি যে পি এর সাথে কিউ এর মেশ আছে। তাহলে পিটাকে এরকম একটা গিয়ার ভাবলাম, যার যার দাঁতের সংখ্যা 20, পি এর সাথে কিউ মেশ, এই সেম শ্যাফটে আর এর সাথে এস এর মেশ, আর এর সাথে এস এর মেশ। এস এর দাঁতের সংখ্যা হচ্ছে 20। এবার আমাকে বের করতে হবে এই পি এর সাথে এস এর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত। তাহলে এইটা কি করে বের করব না, এই রেডিয়াসটা অ্যাড হবে, এখন এটার রেডিয়াস অ্যাড হবে, এখানে এর ডায়ামিটারটাকে পুরো অ্যাড করতে পারি, আর এই দুটোর সেন্টার মানে রেডিয়াস গুলো সবারই লাগবে, কিন্তু বড়টার রেডিয়াস মাইনাস ছোটটার রেডিয়াস করলে তখন এই পোর্শনটা অ্যাড হয়ে যাবে, রাইট? তাহলে এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বের করতে পারবো। তো সেই তাহলে আমাকে যেটা বের করতে হবে যে এদের প্রত্যেকের ডায়ামিটার গুলো আগে বের করতে হবে, রাইট? তো কন্ডিশন কি দেওয়া আছে যে মডিউলটা দেওয়া আছে 2 মিলিমিটার, গিয়ার আর এর মডিউল দেওয়া আছে 2 mm। তো মডিউল মানে তো সেই ডি বাই টি রেশিও, তার মানে ডি আর ডিভাইডেড বাই টি আর, সেটা 2 মিলিমিটার দেওয়া আছে, ঠিক? তো টিটা কত? টি তো দেওয়া আছে 15 আর এর, তাহলে ডি আর কত হয়ে গেল? ডায়ামিটার অফ আর হয়ে গেল 30 mm। এটা হচ্ছে ফার্স্ট আমার ফাইন্ডিং। এবার সেকেন্ড ফাইন্ডিংস হচ্ছে ডায়ামিটার অফ গিয়ার কিউ ইজ টোয়াইস দ্যাট অফ গিয়ার আর। তাহলে এর সঙ্গে টোয়াইস যদি হয়, তাহলে ডি অফ কিউ তাহলে 60 mm হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ড ফাইন্ডিংস। এই সরি, হ্যাঁ, টোয়াইস টোয়াইস বলেছে, তাহলে 30 ডায়ামিটারের টোয়াইস হয়ে গেল 60 mm। এবার এখান থেকে আমরা যদি আহ, আহ, এর ডায়ামিটার পেয়ে গেছি, আর কি পেতে পারি? আর যেটা পেতে পারি, এর ডায়ামিটার পেয়ে গেলাম 60 mm। এবার কিউ এর সাথে পি এর মেশ আছে, কিউ এর সাথে পি মেশ করে আছে, তাহলে মেশ করে থাকা মানে তাদের পিচ সমান। তাহলে পিচ সমান মানে আমি বলতে পারি পাই ডি কিউ বাই টি কিউ, এইটা সমান পাই ডিপি বাই টিপি, রাইট? তাহলে এই পাই পাই ক্যান্সেল আউট হলো, ডি কিউ মানে 60, টি কিউ মানে হচ্ছে 40, আর ডিপিটা আমি জানি না, টিপিটা হচ্ছে 20। তাহলে ডিপিটা হয়ে গেল, এটা 2 হবে, তাহলে 30 হয়ে গেল, 30 mm। আবার আর এর সাথে এস মেশ আছে, তাহলে তাদের পিচ সমান পাই ডিআর বাই টিআর ইজ ইকুয়ালস টু পাই ডিএস বাই টিএস। তাহলে পাই পাই ক্যান্সেল আউট হলো, আর ডিআর মানে হচ্ছে 15 বাই টি, সরি, ডিআর মানে হচ্ছে 30, টিআর মানে 15, আর ডিএস মানে জানি না, টিএস মানে 20। তাহলে এইটা 2, তাহলে ডিএস মানে হচ্ছে 40। তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হওয়া উচিত, এটা যেহেতু 40, তাহলে এই রেডিয়াসটা হচ্ছে 20 প্রথমত, তারপরে এই রেডিয়াসটা হচ্ছে ছোটটার আর এর হচ্ছে 15। আচ্ছা, ব্রাদার এই ডায়ামিটারটাই নিয়ে নিই, এই ডায়ামিটারটা হচ্ছে 30, এইদিকে অ্যানাদার 15। এবারে এইটুকু জায়গা হচ্ছে ওই এই দুটোর রেডিয়াসের ডিফারেন্স, এর রেডিয়াস হচ্ছে 30, এর রেডিয়াস হচ্ছে 15, তার ডিফারেন্স হচ্ছে অ্যানাদার 15।
আর আর পি এর এই রেডিয়াসটা হচ্ছে 15। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে 15 আর একটা 20। চারটে 15 মানে হচ্ছে 60 প্লাস 20, তার মানে 80 mm পি আর এস এর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স পাওয়া উচিত। আনসারটা একবার চেক করে নিই 80 mm কিনা। আনসার হচ্ছে 80 mm, রাইট? তো এইভাবে আমরা একটা ডেরিভেশন কমপ্লিট করলাম। এবার আহ, এখানে যেটা উল্লেখ্য যে আমরা তাহলে কি দেখলাম এই ভিডিওতে? এই ভিডিওতে আমরা গিয়ারের ইন্ট্রোডাকশন শুরু করেছিলাম। গিয়ারের বিভিন্ন টাইপস প্রথমে দেখলাম, স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার, বিভেল গিয়ার, ওয়ারম্যান, ওয়ার্কবেল। গিয়ারের অ্যাডেন্ডাম ডিডেন্ডাম দেখলাম, মডিউল পিচ সম্পর্কে আইডিয়া নিলাম। একটা ডিজাইন প্রবলেম করতে গিয়ে যদিও সেখানে একটু অসুবিধা হয়েছিল, বাট স্টিল মানে অঙ্কটাতে দেখলাম যে আমাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 600 mm থেকে 604 করতে পারি, কিন্তু নাম্বার অফ টিপ কখনো ফ্র্যাকশনে হতে পারে না। তাই সেই জায়গাটাকে টুইক করে নিয়ে অ্যাজ এ ডিজাইনার আমরা নাম্বার অফ টিপসটাকে একটু করে বাড়িয়ে নিয়ে আমরা তাতে ভেলোসিটির যে ক্রাইটেরিয়াটা সেটা অবশ্যই ফুলফিল রইলো। একটা 120 RPM এ ঘুরবে, একটা 360 RPM এ ঘুরবে, সেই ডেটাটা আমার সেম রইলো। কিন্তু সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা একটু আহ, বাড়লো। তারপর আমরা সিম্পল গিয়ার ট্রেন এবং কম্পাউন্ড গিয়ার ট্রেনের কনসেপ্ট বুঝে দুটো নিউমেরিক্যালস, একটা যদিও সলভ করিনি কিন্তু তার বেসিক কনসেপ্টটা বুঝেছি, আর একটা সলভ করলাম। তো সিম্পল গিয়ার ট্রেনের এইরকম একটা প্রবলেম সলভ করলাম। তো এই ভিডিওতে তাহলে গিয়ার সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমাদের হয়েছে। থ্যাংক ইউ অল।